দখলবাজি চাঁদাবাজির বিষয় যেটা আমরা ফেস করে আসছি। 2008 সালে আওয়ামী লীগ নেতা রিজু ও তৎকালীন 12 নম্বর ওয়ার্ড কাউন্সিলর টিটু চক্র অবৈধভাবে 14টি প্লটের যে স্থাপনাগুলো ছিল বরাদ্দের গ্রহীতা সেগুলো সহ তারা দখল করে। পরবর্তীতে স্থাপনা পরিবর্তনের মাধ্যমে তারা কোটি কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে এবং আত্মসাৎ করেছে। আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে এই 14টি প্লটের সম্পূর্ণ জায়গা তারা দখলে নিয়ে নেয়। তারপর থেকে আমরা মার্কেটে প্রবেশ করতে পারিনি। 2008 সাল থেকে এখন অবধি 2024-এ 5 আগস্টের পর আমরা রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয়দের সহযোগিতায় আমরা মার্কেটে দখলে যাই। দখলে যাওয়ার পর থেকে আপনার 8 নং ওয়ার্ড কাউন্সিলর কাজী টিপু সুলতানের বোন জামাই হুমায়ুন কবির বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে সাথে মিলে, যারা পূর্বে আওয়ামী লীগের সক্রিয় নেতা এবং জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে। তার বিভিন্ন ছবি আমার এখানে রয়েছে যেগুলো ছাত্রদের বিপক্ষে, এবং আমি আপনাদের এগুলো দেখাচ্ছি। এই যে তাদের আওয়ামী লীগের বিভিন্ন মিছিল মিটিং। এই হুমায়ুন এবং আওয়ামী লীগের বিভিন্ন লোকজন এখনো পর্যন্ত জাতীয় গৃহায়নের কিছু অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় আমাদের সম্পত্তির ভুয়া জাল দলিল তৈরি করে আত্মসাতের চেষ্টাও করছে। 12-8 নং ওয়ার্ডের কাউন্সিলর সাবেক এমপি নিখিলের ঘনিষ্ঠ সহযোগী এই হুমায়ুন বিএনপির সাথে হাত মিলিয়ে বর্তমানে সরাসরি আওয়ামী লীগকে এখনো সহযোগিতা করছে। দখলচ্যুত না করতে পেরে তারা বর্তমানে মিথ্যা মামলা ও হয়রানি দিয়ে আমাদের বিভিন্নভাবে হয়রানি করছে। এই চক্রটি আমাকে এবং আমার স্বামীর নামে মিথ্যা মামলা দিয়েছে। আমাকে যুব মহিলা লীগে ট্যাগ দিয়ে মামলা করিয়েছে যাতে আমাকে জেলে পাঠানো যায়। আমি জেলে গেলে এই মাঠকে সবাই মিলে আত্মসাৎ করতে পারবে, এটাই তাদের মূল উদ্দেশ্য। থানায় মামলার বিষয়ে আমি যখন জানাই, বারবার থানা থেকে আমাকে বলছিল যে আপনি এসে দেখা করেন থানার এসআই। এই মিথ্যা মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তার নাম হচ্ছে এসআই আলামিন। উনি বারবার আমাকে ফোন করে জিজ্ঞেস করছিল আপনি কি জামিন পেয়েছেন কিনা, না আপনি থানায় এসে যোগাযোগ করেন। আর আমাকে বারে ইঙ্গিতপূর্ণভাবে বলছিল যে ওসি স্যারের সাথে আপনি খেয়াল রাখেন, ওসি স্যারের দিকে আপনি খেয়াল রাখেন, আপনার কোনো সমস্যাই হবে না, আপনি আওয়ামী লীগের নেত্রী হলেও কোনো সমস্যা হবে না। মারপিট আত্মসাতের জন্য এরা সবাই মিলে চক্রান্ত চালাচ্ছে। প্রশাসনের বিভিন্ন লোক এটিকে বিভিন্নভাবে অপপ্রচার করছে যে এটি সরকারি জায়গা, যেখানে আমরা সিটি জরিপের রেকর্ডভুক্ত এই জমি, যেখানে আমরা হালনাগাদ খাজনা দিচ্ছি। এই ধরনের অভিযোগ আসলে ভিত্তিহীন। আমার বাবা দীর্ঘদিন যাবত অসুস্থ, আমাকে কোনো ধরনের সহযোগিতা করতে পারছে না। এই সুযোগে এরা সবাই আমাদের ভয় দেখাচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাকে আর আমার স্বামীকে বারে চাপ দিচ্ছে দখলচ্যুত করার জন্য। বর্তমানে মার্কেটটি প্রায় 300টি দোকান আছে। অনেক ভাড়াটিয়া লিচু বাহিনী কোনোভাবে ভাড়া দিচ্ছে না এবং খালি করতে গেলেও অস্বীকৃতি জানাচ্ছে। আমরা একাধিক নোটিশও দিয়েছি দোকানদারদের, যারা ভাড়া না দিতে যদি চায় সেই ক্ষেত্রে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে যেন তারা অ্যাটলিস্ট দোকানগুলো ছেড়ে দেয়। দোকানদার, লিচু বাহিনী ও পুলিশ মিলিতভাবে এখান থেকে ভাড়া উঠে নিয়ে যাচ্ছে বলে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পেয়েছি। দখলবাজরা দলবদ্ধভাবে এসে হুমকি দিচ্ছে, ভাড়া দিবে না, দোকান ছাড়বে না, প্রতিবাদ করলে আমাদের খবর আছে, এরকম ধরনের হুমকি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে। কিছু দোকানদার আমাদের অফিস ভাঙচুর করেছে। এই বিষয়ে মামলা করা হয়েছে, কোর্টে মামলা করা হয়েছে। কেন আমরা থানায় যখন অভিযোগ করেছি, থানায় মামলাটি গ্রহণ করেনি। বাধ্যতামূলকভাবে আমরা 6 দিন পরে গিয়ে আমরা কোর্টে মামলা করেছি। মামলাটি পিবিআইতে তদন্ত অবস্থায় আছে। বর্তমানে আমার দাবি, আমরা বিভিন্নভাবে ভুক্তভোগী, আসলে আমার সপরিবারে আমরা ভুক্তভোগী। আমাদের দাবি এখন আমাদের বৈধ মালিকানা ও দখল রক্ষা করতে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। দখল ও হুমকি প্রদানকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। মার্কেটের সব দোকান ভাড়া আদায় নিশ্চিত করা এবং অবৈধ দখল মুক্ত করা হোক। গৃহায়ন কর্তৃপক্ষের দুর্নীতিবাজ কর্মকর্তা ও রাজনৈতিক দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের পরিবারের জীবন বর্তমানে শঙ্কামুক্ত নয়। সম্পত্তি নিরাপত্তার সাথে সাথে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে। অসংখ্য অভিযোগ দায়ের করা হয়েছে মিরপুর থানায়, কোনো ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না কেন, সেটার বিষয়ে তদন্ত করা হোক।
আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, আমাদের এই সম্পত্তি বৈধভাবে অর্জিত, এর কাগজপত্র, ইতিহাস ও প্রমাণ অক্ষত রয়েছে, তবুও রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে আমরা বছরের পর বছর ভোগান্তিতে আছি। আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের আবেদন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। থানায় যখন যোগাযোগ করেছি মিথ্যা মামলা হওয়ার পর, সেই বিষয়ে আমি তাদেরকে চ্যালেঞ্জ করেছি, ইউনিট থেকে সেন্ট্রাল পর্যন্ত এ পর্যন্ত যত সাংগঠনিক যত তালিকা হয়েছে সেখানে তারা চেক করে দেখুক আমি আদৌ জড়িত আছি কিনা। আমি কেন, যারা বিএনপি পন্থী, যারা আওয়ামী লীগের বিরোধিতায় আছে তাদের কাছে তো সবকিছু লিস্ট আছে, তারা খুঁজে দেখুক। আমি কোনোভাবে সম্পৃক্ত না, কোনো সাংগঠনিক কার্যক্রম বা কোনোভাবে আমি শুধু আওয়ামী লীগ বলে না, আমি কোনো দলের কোনো কারণেই অনুসারী না, আমি সহ আমার পরিবারের কেউ এখানে সম্পৃক্ত না, আমরা পলিটিক্যালি কেউ ইনভলভ না, পরিবারের কেউ। আচ্ছা, একটা প্রশ্ন থাকবে আপনার কাছে, আপনি বলছেন যে বিএনপির এক নেতা মাসে 5 লক্ষ টাকা চাঁদা না দিলে আপনাকে ভাড়া তুলতে দিন। জি, এই ধরনের কোনো প্রমাণ বা কল রেকর্ড কিংবা কোনো এভিডেন্স কি আপনার কাছে আছে? কল রেকর্ড নেই, আমাদের সিসিটিভি ফুটেজ এসে বারে বারে এসেছে, আমাদের অফিসে সে রেগুলার আসা যাওয়া করে, আমাদের প্রতিনিধি যারা ওখানে উপস্থিত থাকেন অফিস ম্যানেজমেন্টে, তাদের কাছে বারে বারে এসে বলে যে উনি তো ভাড়া তুলতে পারবেন আমার সহযোগিতা ছাড়া, আমাদের সহযোগিতা লাগবে না, এখানে কিছুই করতে পারবে না, বিভিন্ন লোকজন ঝামেলা করবে, আর আমি থাকলে এখানে কেউ আসবে না, আমাকে টাকাটা দিবেন, আমি নিশ্চিত করবো আপনি যেন এখানে ভাড়া তুলতে পারেন। রফিকুল ইসলাম কাজল, উনি কি পদে আছে জানেন? উনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দেয়, উনি মধ্যবয়স্ক হবে, বয়স 60-এর কাছাকাছি। আপনাদের নিজের প্রতিষ্ঠান, আপনারা কেন ভাড়া তুলতে পারবেন? আমরা ভাড়া তুলতে পারবো না, আমরা তো ভাড়া তুলতে যাচ্ছি, ভাড়াটিয়াদের যে ধরনের প্রতিক্রিয়া, আমরা এই পর্যন্ত 6টি থেকে 7টি নোটিশ করেছি আমরা দখলে যাওয়ার পর, যে আপনারা এসে বসেন, কার কি অবস্থান আছে সেই অবস্থান থেকে আমাদের কে সহযোগিতা করে, আমরা মূল মালিক আছি, তারা দোকানদাররা মিলে যেন প্রতিনিধি হয়ে আমাদের কাগজপত্র দেখে একটা প্রশাসনিক মানে কারোর মাধ্যমে যেন এখানে হয়, এটা সুরাহা হয়। আপনাদের যে দখলে ছিল না প্রতিষ্ঠানটা, কেন আপনাদের দখলে ছিল না এবং কিভাবে আপনারা আবার দখলে পেলেন? দখলে ছিল না, সে 8 সালে যখন আওয়ামী লীগ দখলে আসে, সেই দখলে আসার পর থেকে তারা আমার বাবাকে মিথ্যা মামলা দেয়, আমার বাবাকে জেলে পাঠায় মিথ্যা মামলা দিয়ে, তারপরে যখন ফিল্ডটা ওপেন সেখানে তারা নিজেরা দখল করে নিয়েছে। আর লিটু আর তিতু ওই এলাকার ত্রাস, এটা সবাই এটা সম্পর্কে অবহিত, সেটা সবাই জানে। তো সেখানে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা সবসময় মানে সন্ত্রাসী বাহিনী ওখানে লালন পালন করে, ওখানে তো এখনো পর্যন্ত ভীতিকর অবস্থা সৃষ্টি হচ্ছে। দখলে যাওয়ার পরে আমরা 7টা লোককে সে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে একদম রাস্তায় ফেলে রেখেছিল, আমাদের উপরে পর্যন্ত 3বার অ্যাটাক হয়েছে। আমরা যে যখনই ভাড়া তোলার কোনো পদক্ষেপ নেই, সাথে সাথে এসে আমাদের উপর অ্যাটাক হয়। বিভিন্ন সিসিটিভি ফুটেজ ওখানে অক্ষত আছে, আমরা পুলিশকেও দিয়েছি, পুলিশের থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। সেই ভাড়াগুলো কারা তুলে দেয়? ভাড়াগুলো তুলে নিয়ে যাচ্ছে সে আহমেদ আলী প্রেম, তারপর আপনার কুতুবউদ্দিন, বিভিন্ন প্রমাণ আমরা পুলিশকে দেখিয়েছি, প্রশাসনিক খরচ নামেও তারা খরচ তুলে নিয়ে যাচ্ছে এই দোকান থেকে, তারা এসে চাপ দিয়ে নিয়ে যাচ্ছে যে আগের মালিক যিনি আছেন সেই মালিককেই ভাড়া নেবেন, আমরা মালিক হিসেবে তাদেরই চিনি, এত বছরের থেকে তারাই দিয়েছে এই ভাড়াটিগুলো তাদের আনা। আমরা তো রিসেন্টলি দখলে গেলাম ফেব্রুয়ারি মাসে। আগের যে মালিক ছিলেন তাদের সাথে আপনাদের সম্পর্ক? আমাদের কোনো সম্পর্ক নেই, তারা পলিটিক্যাল লোক, তারা দখলে নিয়েছে, তারা বিভিন্নভাবে আমাদের ভয়ে হুমকিতে, আমার বাবা নিজে যেভাবে হেনস্থার শিকার হয়েছে তাদের দ্বারা, ভয়ে কেউ যায়নি এখনো পর্যন্ত, মানে আমার পরিবারের বিভিন্ন মানুষজন ওখানে যেতেও ভয় পায়, ওই এলাকা জুড়ে যাওয়া যায় না, তাদের এরকম আতঙ্ক ওই এলাকা জুড়ে সৃষ্টি করা ছিল। লিগ্যালি কাগজপত্র হচ্ছে যে 14 জন বরাদ্দ গ্রহীতা ওনাদের নামে আছে, যাবতীয় কাগজপত্র সম্পন্ন করা আছে, বরাদ্দপত্র, চালান, রেজিস্ট্রি, দখলপত্র, তারপর আপনার সিটি জরিপ নামজারি, খাজনা আপ টু ডেট করা আছে, আর এগুলো সব সম্পূর্ণ অবস্থায় আছে। 2006 সালে আমার বাবাকে তারা পাওয়ার প্যাটার্নি দেয়, বাবা পাওয়ারের বলে আমাকে সম্পত্তিটি হস্তান্তর করে। গণপূর্তের বিষয়টা একটু বলবেন, গণপূর্তের আপনাকে নাকি হয়রানি করতেছে, এই ইস্যুটা একটু ক্লিয়ার করবেন। গণপূর্ত আচ্ছা, জি জি, গৃহায়ণ কর্তৃপক্ষের ওখানে আসলে আমি তো আবেদন করেছি, ওনাদের তো কিছু নিয়ম আছে যে কোনো জমি বিক্রি হলে বা কোনো ধরনের বেচাকেনা করতে হলে তাদের পারমিশন নিতে হবে। তো এই পারমিশন নিতে গিয়ে আসলে হস্তান্তর প্রক্রিয়া আমি দীর্ঘ 1.5 বছর যাবত ঘুরে বেড়াচ্ছি, ওনারা বিভিন্ন মানে দেখাচ্ছে যে এই সমস্যা ওই সমস্যা, বা দিলে এক টেবিল থেকে আরেক টেবিলে যেতে তাদের মাসকে মাস সময় লাগছে, সেখানে একটা সাইন হতো মাসকে মাস সময় লাগছে। তো বিভিন্ন সময় আর কি আমরা এখনো কিছু গোপন তথ্য পেয়েছি যে তারা
নিজের আবার যেমন পুনরায় এটিকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করছে। যেহেতু অনেকদিন আমাদের দখলে ছিল, ওনারা ভেবেছে হয়তো আসলে দাবিদার কেউ নেই বা কোনো কিছু এরকম। ওনারা গণপূর্তের বিভিন্ন কর্মকর্তা এটার মধ্যে জড়িত। আমি যা জানতে পারলাম যে পুনরায় বরাদ্দ বা অন্যভাবে কোনো প্লট তৈরি করার একটা পরিকল্পনা করছে, বিধায় আমার এই কাজটাকে তারা সম্পূর্ণ হতে দিচ্ছে না। আমি নিয়মতান্ত্রিক উপায়ে যেভাবে প্রত্যেকটা কাজ করতে হয় সেভাবেই করে যাচ্ছি, তাদেরও সাহায্য সহযোগিতা নিচ্ছি। গণপূর্তের আসলে সবাই না, যেমন চেয়ারম্যান সাহেব আমাকে সাহায্য করেছেন, আমার কাগজপত্র দেখেছেন, যাচাই বাছাই করেছেন, সবকিছু ঠিক থেকে উনি আমাকে সাহায্য করার আশ্বাস দিয়েছেন। কিন্তু অন্যান্য অনেকেই আছেন যে আসলে এই কাজটা কমপ্লিট হোক সেটা হয়তো বা চাচ্ছে না, যার জন্য বারে বারেই বাধা সৃষ্টি করছে।